বাংলাদেশের অঙ্ক উল্টে গেল 180 ডিগ্রি। ওসমান হাদিকে মেরেছে কে? এই প্রশ্ন যখন ভারত এবং বাংলাদেশ রীতিমতো খুঁজে বেড়াচ্ছে, ঠিক তখন ওসমান হাদির ভাই তিনি এক বিস্ফোরক দাবি করলেন। তিনি পরিষ্কার বললেন, ওসমান হাদিকে মেরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনেস। কালকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। এটি রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই যে বাংলাদেশের হাই কমিশনারকে কালকে ভারত ডেকেছিল, তার মানেটি হলো বাংলাদেশ হাই কমিশনারকে পরিষ্কারভাবে ভারত বলেছে যে ওসমান হাদিকে কারা মেরেছে এর পূর্ণ তদন্ত ভারত এক্সপেক্ট করছে, কারণ ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারত জড়িত, সেটা মোহাম্মদ ইউনেস আন্তর্জাতিক স্তরকে জানিয়েছিলেন। ফলে ভারত না চাইতেই পুরো ঘটনাটাই ঢুকে যায় এবং ভারত আজকে দাবি করছে যে ওসমান হাদির ঘটনার সঙ্গে কারা জড়িত তার পূর্ণ তদন্ত মোহাম্মদ ইউনেসের সরকার যেন করে, যা তারা কিছুতেই করতে চাইছে না বা করবে না। প্রথম থেকেই বলছি যে এটা হলো বৃহৎ এক অন্তর্ঘাত। ওসমান হাদিকে মেরে তারা বাংলাদেশের এই পরিস্থিতিটি এতটাই উত্তাল করতে চাইছে যেন নির্বাচনটি তারা ছলে বলে কৌশলে পিছিয়ে দিতে পারে। একাধিক যে সমীক্ষা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই মুহূর্তে যদি দেশে নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ছাত্র নেতারা কোনো অবস্থাতেই ক্ষমতায় আসবেন না, এমনকি জামাতের সম্ভাবনাও কিন্তু অত্যন্ত কম। ফলে সব মিলিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো যে বিপাকে পড়েছে তা কিন্তু সকলেই জানেন, আর জানেন বলেই তাদের একটি গিনিপিকের দরকার ছিল এবং গিনিপিকটির নাম ছিল ওসমান হাদি। এই ওসমান হাদিকে তারা হত্যা করে ভারতের নামে দোষটি দিয়ে বাংলাদেশের পরিস্থিতি ফের উত্তাল করার ফন্দি এঁটেছিলেন মোহাম্মদ ইউনেস, যা কিন্তু ওসমান হাদির কালকে পরিবারের সদস্যরা একদম খোলাসা করে দেয়। রক্ষ চক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয়, ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন। আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির ভারত স্পষ্ট বলে দেয় যে অবিলম্বে ইনভেস্টিগেশন করতে হবে, কারণ আপনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের মতো প্রভাবশালী একটা রাষ্ট্রের নাম জড়িয়ে মিথ্যে দাবি করবেন, অথচ ভারতকে তা মেনে নিতে হবে, সেই রকম দুর্দিন ভারতের কিন্তু আসেনি। ভারত সাধারণত বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে সে অর্থে নাক গলায় না। বাংলাদেশের কোন নেতার কিভাবে মৃত্যু হচ্ছে তা ভারতের সাবজেক্টও নয়, কিন্তু মোহাম্মদ ইউনেস এক্ষেত্রে একটি ভুল চাল দিয়ে ফেলেন। মোহাম্মদ ইউনেস প্রথমেই দাবি করে বসেন যে ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে লুকিয়েছেন, কিংবা ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের এই রকম হত্যালীলা চালানো হচ্ছে। ভারত স্পষ্ট সেদিন বলেছিল যে এর সপক্ষে কোনো যুক্তি, কোনো নির্দিষ্ট তথ্য কিংবা প্রমাণ বাংলাদেশ সরকার দয়া করে পেশ করুক। বাংলাদেশ সরকার আজ অবধি কোনো প্রমাণ পেশ করতে পারেনি। উল্টে বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা দপ্তর স্পষ্ট বলেছে ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তিনি ভারত পালিয়ে গেছে, এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের হাতে নেই এবং এই পার্টিকুলার হত্যালীলা যে ভারতে বসে প্ল্যান করা হয়েছে সেই রকমও ইনভেস্টিগেশনে এখন অবধি উঠে আসেনি। এইবার ভারত পাল্টা চালটি দিয়েছে। যখন ভারত স্যাঙ্গুইন হয়ে গেল, শিওর হয়ে গেলেন ভারতের দপ্তরের লোকেরা যে বাংলাদেশ না চাইতেও বা চাইলেও কোনো অবস্থাতেই ভারতকে ছাড়া থাকতে পারে না বা ভারতের বিপক্ষে প্রমাণ তারা দিতে পারবে না, ঠিক তখনই ভারত কিন্তু পাল্টা চালটা দিয়েছে এবং ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে বলেছে, ভাই প্রমাণটা দিন, এখন আমরা চাই আপনারা ইনভেস্টিগেশন করুন, কারণ এর পিছনে যারা জড়িত তাদের নাম আন্তর্জাতিক স্তরে প্রকাশ্যে আসা প্রয়োজন, কারণ আপনারা ভারতকে এই পুরো বিষয়টার জন্য দায়ী করে ফেলেছেন। ফলে ভারত এক্ষেত্রে ছেড়ে কথা বলবে না। আর এরপরেই ওসমান হাদির ভাই কি বলেছেন দেখুন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে, সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে। ভারত তো ভাই নির্বাচন করতে চায়, তাহলে নির্বাচনটি বাধা দিচ্ছে কে? সহজেই উত্তর পেয়ে যাবেন আপনারা। বাংলাদেশের ভারত বিরোধী ছাত্র নেতাদের এই দল এবং কিছু জামাতিরা চাইছেন যেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়। পাশাপাশি তিনি বলেছেন যে এই মুহূর্তে ওসমান হাদির মৃত্যুকে নিয়ে 6ষ্ঠ দিনে পদার্পণ করেছে বাংলাদেশ। সরকার পদক্ষেপ করার বিষয়ে কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং সরকারের কাছে আমরা দাবি তুলছি যে ওসমান হাদির খুনি চক্রকে জাতির সামনে তুলে ধরুন।
পাশাপাশি তিনি বলেছেন, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে জুলাই আন্দোলনের আগে যারা ক্ষমতায় ছিলেন তারাও নিজেদের রাষ্ট্র ভাবতেন, আপনারাও রাষ্ট্র ভাবতে শুরু করেছেন, আপনাদেরকেও দেশ থেকে পালাতে হবে। যদি ভাবেন বিদেশের মাটিতে গিয়ে পালিয়ে আশ্রয় নেবেন, তাহলে ভুল ভাবছেন। ওসমান হাদির খুনের বিচার না হলে এই দেশ থেকে আপনাদের পালাতে হবে এবং সেদিন কিন্তু আপনারা বাঁচবেন না। পাশাপাশি ওসমান হাদির ভাই পরিষ্কার বলেছেন যে এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন সেই ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাবেদারের কাছে কখনো মাথা নোয়ায়নি। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যখন ক্ষমতায় তখন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই দায় আপনাদেরও বিচার হবে। আজ থেকে 10 বছর পরে হলেও আপনাদেরকে বিচারের আওতায় বা কাঠগড়ায় দাঁড়াতে হবে। অর্থাৎ ওসমান হাদির ভাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, এই হত্যালীলা আসলে মোহাম্মদ ইউনূস সরকারের প্রি প্ল্যান্ড অপারেশন। তারা নজর ঘোরাতে ভারতের রয়ের দিকে আঙুল তুলছে। তাদের এই হত্যালীলা আসলে নির্বাচনটি পেছানোর পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তারা ভারত বিরোধী আবেগে সুড়সুড়ি দিয়েছে ফের একবার, যা অনেক পুরনো স্ট্র্যাটেজি বাংলাদেশের এই সরকারের, তা ওসমান হাদির কথাবার্তায়, ওর ভাইয়ের কথাবার্তায় পরিষ্কার। এবং ভারত এইখানেই ঝোপ বুঝে কোপটি মেরেছে, পাল্টা চাপ ভারত দিয়ে দিয়েছে, যখন ভারতও বুঝে গেছে এই মোহাম্মদ ইউনূসের পাশে রাশিয়া নেই, পুতিন নেই, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নেই। তাই ভারত অনেক খোলাখুলি ব্যাটিং করতে শুরু করলো প্রথমবারের জন্য, এবং প্রথমবারের জন্য ভারত মোহাম্মদ ইউনূসকে বলে দিল চিঠি লিখে যে ভাই, ইনভেস্টিগেশনের রিপোর্ট আন্তর্জাতিক স্তরে পেশ করুন, অকারণ ভারতের গোয়েন্দা সংস্থার দিকে আঙুল না উঠিয়ে তথ্য দিন, প্রমাণ দিন, যুক্তি দিয়ে কথা বলুন, দয়া করে বাজার গরম করে আন্তর্জাতিক স্তরে ডিপ্লোমেসি করতে আসবেন না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার কিছু ল মেকার ফের একবার ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনূসের উপর চাপটা তৈরি করলেন, যাতে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টাটা কিন্তু বেজে গেল ক্রিসমাসের আগের দিন। ল মেকাররা পরিষ্কার বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন করা যাবে না। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছি, কিন্তু যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন করবেন এবং ভোট বৈতরণী পার করবেন, তা তো ভাই হতে পারে না। ইউএস ল মেকার জর্জি মিক্স, তার নেতৃত্বে একটি লেটার মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে এবং স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি সামলাতে আপনি ব্যর্থ হলেই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, যা গণতান্ত্রিক রাষ্ট্রে এক্সপেক্ট করা যায় না। অর্থাৎ ভারত বুঝে গেল আমেরিকা পাশে নেই, আমেরিকার ল মেকাররা পাশে নেই, রাশিয়া পাশে নেই, একের পর এক রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা পাশে নেই, পড়ে থাকলো কে? হাতে একটা পেন্সিল, হাসনাত নাহিদ সার্জিস, যারা মোহাম্মদ ইউনূসকে হয়তো পালাতেও সাহায্য করতে পারবেন না। সব মিলিয়ে খেলাটা ঘুরে গেল বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস কি করবেন বুঝতে পারেননি, তাই তিনি ভারতের থেকে চাল চাইছেন যেন সম্পর্কটা একবার ভালো করা যায়। আদতে কোনো কিছুতেই যে আর কোনো কিছুই করা সম্ভব নয়, তাও মোহাম্মদ ইউনূস জানেন, আর জানেন বলেই পালানোর পথটা খুঁজতে হয়তো শুরু করে দিয়েছেন তিনি। হাদিকে হত্যা করেছেন তিনি, তা তার পরিবারের সদস্যরা বলেছে। আগামীকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সারা বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েই আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানাজন নানা কথা বলছে। আজকে আমি আমার আরো নতুন কিছু অবজারভেশন আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আরো কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে গত দুদিনে, সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আপনারা জানেন, গত সোমবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। সার্জিও গার শুধুমাত্র ভারতের মার্কিন রাষ্ট্রদূত নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। স্বভাবতই সে কারণে বাংলাদেশ তার কর্মক্ষেত্রের মধ্যে পড়ে। সার্জিও গার কি নিয়ে ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে, এটি নিয়ে আমরা কিছু কিছু বিষয় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি, কিন্তু সব ইনফরমেশন বোধ হয় আমরা পাইনি। যেমন একটা কথা আমরা শুনছি যে তিনি বলেছিলেন ডক্টর ইউনূসকে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে, সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে। এবং যখনই এটি সার্জিও গারি যে বললেন সেটি নয়, এটি ভারত একাধিকবার বলেছেন, এবং ভারতকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একবার তিনি বলেছেন, ভারত প্রতিবেশী দেশ হিসেবে বলার কে, বা তারা কেন বলবে বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে। কিন্তু কেবলমাত্র ভারত না, এই যে কদিন আগে কমনওয়েলথের
সেক্রেটারি জেনারেল এসেছিলেন কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের, তিনিও কিন্তু বলে গেছেন বাংলাদেশ একটা ইনক্লুসিভ ইলেকশন করতে, এবং তিনি এও বলেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে কমনওয়েলথভুক্ত দেশগুলো এই নির্বাচনে সহযোগিতা করবে কিনা সেটা তারা বিবেচনা করে দেখবে। আমাদের অস্ট্রেলিয়া থেকেও কিন্তু অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে বলেছে, এবং আমরা গত 30শে সেপ্টেম্বর আমরা কয়েকজন অস্ট্রেলিয়ার একজন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম, এবং সেখানে বাংলাদেশের ডক্টর ইউনূস রেজিমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সেই মন্ত্রী আমাদের কাছে একদম লিখিতভাবে দিয়েছেন, সেই চিঠি আমার কাছে আছে। কনফিডেন্সিয়ালিটির জন্য আমি সেই চিঠিটা আপনাদের দেখাতে পারছি না। সেই চিঠিতে অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সেই মন্ত্রী ক্লিয়ারলি লিখেছেন যে তারা বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন চান। সুতরাং এই যে তহিদ হোসেন যখন বলেন যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারত কেন কথা বলে, তিনি আসলে পুরো সত্যটা বলেন না। যে কেবল ভারত নয়, সারা পৃথিবী বলতে গেলে যে একটা দেশ, হয়তো তুরস্ক বা পাকিস্তানের মতো এরকম দুই একটা অনুল্লেখ্য দেশ ছাড়া সবাই চাচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। সার্জিও গার সে কথাটাই বলেছেন। সার্জিও গার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে গত সম্ভবত 17 এবং 18ই ডিসেম্বর চীনের দুটো টিম বাংলাদেশে ঘুরে গেছেন, একটা ডিফেন্স টিম, একটা ট্রেড টিম। সম্ভবত আমেরিকা এই ইউনূসের চীনের সাথে অতিরিক্ত মাখামাখিটা পছন্দ করছে না, এবং স্পেসিফিক্যালি এই দুটো টিমের বাংলাদেশ ভিজিট নিয়ে সার্জিও গার ডক্টর ইউনূসকে প্রশ্ন তুলেছেন। ডক্টর ইউনূস বলেছেন এগুলো পূর্ব নির্ধারিত ভিজিট ছিল, তিনি ঠেকাতে পারেননি। কিন্তু আমেরিকা এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করেনি, কারণ ইউনূস যে চায়নাকে নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে গিয়েছে এবং পাকিস্তানকে নিয়ে খেলছে, তো এই বিষয়গুলো তো খুব ওপেন সিক্রেট। এছাড়াও এই যে সম্প্রতি মান গণির যে জানাজা সেইখানে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে সেখানে দুজন চিহ্নিত জঙ্গিকে দেখা গেছে, একজন হলো জসিমউদ্দিন রহমানিয়া আর একজন আতাউর রহমান বিক্রমপুরী। এই দুজন জঙ্গির উপস্থিতি নিয়েও ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছে। এবং আজকে আপনারা খেয়াল করেছেন যে মঙ্গলবার দিবাগত রাত্রে আতাউর রহমান বিক্রমপুরী নরসিংদী থেকে গ্রেপ্তার হয়েছেন, এবং আমি অবাক হব না যদি জসিমউদ্দিন রহমানিয়াও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যান। এই যে গ্রেপ্তারটা হয়েছে, তারা এতদিন প্রকাশ্যে বুক চিতিয়ে হেঁটেছে, কিন্তু হঠাৎ কেন গ্রেপ্তার হলো? এই গ্রেপ্তারের কারণ হলো এই সার্জিও গারের ফোন। এবং কেবল সার্জিও গার নয়, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 4 জন মার্কিন কংগ্রেসম্যানও বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য চিঠি লিখেছেন, এবং এই চিঠিটি তারা সাধারণত যারা চিঠি লেখে যে মার্কিন প্রশাসনের কাছে বা মার্কিন রাষ্ট্রপতির কাছে, কিন্তু এই চিঠিটি সরাসরি তারা ডক্টর ইউনূসকে লিখেছেন। এবং সার্জিও গার বলেন বা এই 4 জন কংগ্রেসম্যান বলেন, সবার একটাই সুর যে দল হিসেবে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটি এখন পর্যন্ত প্রমাণিত না। সুতরাং আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দেওয়া হবে না। এবং যতবারই এই কথা বলা হয়, ইউনূস একটাই কথা বলেন যে টেকনিক্যাল প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। কি সেই টেকনিক্যাল কারণ সেটি আর ডক্টর ইউনূস খোলাসা করে বলেন না, কিন্তু আমরা সবাই জানি যে আওয়ামী লীগকে যদি আজকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনে আওয়ামী লীগকে যদি পার্টিসিপেট করতে দেওয়া হয়, প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে এটা আমাদের চাইতে ডক্টর ইউনূস স্বয়ং ভালো জানেন। এই ভীতি থেকে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না। এই যে মানে বিশ্বব্যাপী চাপের মুখে ডক্টর ইউনূস কিন্তু বারবার তার উপদেষ্টাদের নিয়ে বসছেন। আজকেও 2 বার বিভিন্ন উপদেষ্টার সাথে তিনি মিটিং করেছেন যে এই অবস্থায় আসলে কি করা যায়। খুব দ্রুত সময়ে পেরিয়ে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রস্তুতি যে প্রক্রিয়া সেটিও এগিয়ে যাচ্ছে। ঠিক সুতরাং এই প্রতিটা দিন খুব গুরুত্বপূর্ণ, এবং এখন আপনারা অনেক রকমের ন্যারেটিভ শুনবেন, অনেক রকমের গুজব শুনবেন, গুঞ্জন শুনবেন। এই গুজব শুনে অনেকে হয়তো একটু হতাশ হয়ে পড়বেন, কিন্তু এখন আসলে হতাশ হওয়ার সময় নয়, এখন ধৈর্য ধরে অবজার্ভ করার সময়। যাও শুরু যেটা করেছিলাম যে আগামীকাল তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, তার প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, তাকে অভ্যর্থনা জানানো হবে 300 ফিটে, এবং সেখানে আশা করা হচ্ছে যে প্রায় 50 লাখ লোক সারা দেশ থেকে আনা হবে তারেক রহমানের এই রিসেপশনে। তারেক রহমান ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত, এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। আমিও বলেছি যে যেদিন মা অসুস্থ হলো তিনি বললেন তিনি আসতে পারবেন না, দেয়ার আর সার্টেন কন্ডিশনস।
তারপরে হঠাৎ আবার কি হলো যে তিনি 3 সপ্তাহের মধ্যে সেই ডিসিশনটা চেঞ্জ করলেন। কোথাও না কোথাও কিছু না কিছু ক্লিয়ারেন্স তিনি পেয়েছেন, যে কারণে আসছেন। তিনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে তিনি যখন পূর্বাঞ্চলে যাবেন, তখন 18 বছর আগে বা 17 বছর আগে ছেড়ে যাওয়া বাংলাদেশ আর কাল তিনি যে ঢাকাটা দেখবেন, সেই ঢাকার সাথে তিনি কোনো মিল খুঁজে পাবেন না। এই ঢাকা অনেকখানি বদলে গেছে। যে পূর্বাঞ্চলে তিনি সমাবেশটি করবেন, সেই পূর্বাঞ্চলের 300 ফিট রাস্তাটাও তখন এক্সিস্ট করতো না, তিনি যখন চলে গেছেন। এই বদলে যাওয়া ঢাকা, এই যে পূর্বাঞ্চলের 300 ফিট, এই সবই কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার অবদান। শুধু যে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে তাই নয়, গত 17 মাসে শেখ হাসিনার আমলের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনটা হয়েছে, বাংলাদেশের রাজপথে এখন জঙ্গি সংগঠন ISIS এর পতাকা ওড়ে, বাংলাদেশের জঙ্গিরা এখন প্রকাশ্যে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়, বাংলাদেশে যখন তখন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, যখন তখন তাকে জবাই করা হয়, ধর্ষণ করা হয়, নির্যাতন করা হয়, সেই বাংলাদেশের যে রাজনৈতিক আবহে তিনি পদার্পণ করবেন, এবং গত 17 মাসে তার নিজের দল বিএনপি যে পরিমাণ অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়নে অংশগ্রহণ করেছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি কতটা দিতে পারবেন সাফল্যের সাথে, সেই প্রশ্নটি কিন্তু আমি তার প্রত্যাবর্তনের আগে আপনাদের সামনে রেখে গেলাম।